ওকে, তাহলে ঝুঁকি বলতে আমরা কি বুঝি? আমরা যে পরিমাণ মুনাফা এক্সপেক্ট করেছি সে পরিমাণ মুনাফা অর্জন না করতে পারার যে সম্ভাবনা সেটাকে বলা হয় ঝুঁকি। তাহলে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে মুনাফা যেটি আমরা চাচ্ছি সেটি অর্জন করা বা অ্যাচিভ করার চেষ্টা করা। আর রেট অফ রিটার্ন আর ঝুঁকির সাথে সম্পর্ক কি? ধনাত্মক সম্পর্ক। যদি আমরা বেশি পরিমাণে ঝুঁকি নেই তাহলে আমাদের মুনাফা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, আর যদি ঝুঁকি আমরা কম নেই তাহলে মুনাফা কম হওয়ার সম্ভাবনা থাকবে। ঝুঁকিটাকে আমাদের এমন একটা টলারেট লেভেলে নিতে হবে যাতে মুনাফার পরিমাণ বেশি হয়। আর ঝুঁকি বলেছিলাম যে মোট ঝুঁকি ইকুয়াল টু কোম্পানি ঝুঁকি প্লাস বাজার ঝুঁকি। দুই ধরনের ঝুঁকি আমরা দেখেছিলাম, একটা হচ্ছে কোম্পানির ঝুঁকি আর একটা হলো বাজার ঝুঁকি। কোম্পানি ঝুঁকি হচ্ছে স্পেসিফিক কোনো কোম্পানির জন্য ঝুঁকি, আর বাজার ঝুঁকি হচ্ছে সমস্ত কোম্পানি মিলে বাজারে যে পরিমাণ ঝুঁকি আছে সেটাকে আমরা বলবো বাজার ঝুঁকি। তাহলে কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকি এই দুইটা মিলে যে ঝুঁকি হয় সেটাকে আমরা বলতে পারি এক কথায় মোট ঝুঁকি। তাহলে মোট ঝুঁকি ইকুয়াল টু কোম্পানি ঝুঁকি প্লাস বাজার ঝুঁকি। কোম্পানি ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, যেটাকে নিয়ন্ত্রণ করা যায়। কোম্পানি ইচ্ছা করলে বিভিন্ন টুলস বা টেকনিক বা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে এই করতে ভুলা হয় না পারবে। এখন গুছাতে পারলো না। হ্যাঁ, কি হলো? এই কি ব্যাপার, কথা বলে কে? সরি স্যার, আমার মিউট করা ছিল না। হ্যাঁ, ই করো, মিউট মিউট করে দিছি কিন্তু আনমিউট করো না, অপশন দিছি কিন্তু হ্যান্ড রেজ করবা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো যে আমরা ঝুঁকি বলেছিলাম দুই ধরনের। প্রাথমিক পর্যায়ে একটা হলো কোম্পানি ঝুঁকি বা নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি, যে ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায়। কোম্পানি বিভিন্ন টুলস বা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যে ঝুঁকিকে নিয়ন্ত্রণ করতে পারবে সেটিকে বলা যায় কোম্পানি ঝুঁকি। আর বাজার ঝুঁকি হচ্ছে নিয়ন্ত্রণ অযোগ্য ঝুঁকি, ইচ্ছা করলে কোনো কোম্পানি কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সেটা পরিবর্তন করতে পারবে না বা কমাতে পারবে না। তাহলে এই দুইটা ঝুঁকিকে যোগ করলে আমাদের হয় হচ্ছে মোট ঝুঁকি। এবার আমরা দেখব 764 পেজে, দেখো বইয়ের, আমরা ঝুঁকির উৎস এবং অনিশ্চয়তা নিয়ে আলোচনা করব যে কোন কোন উৎস থেকে আমাদের ঝুঁকি হয়, বা আমরা কি কি ঝুঁকির ক্ষেত্রে কি কি সোর্স, বা আমাদের বলতে পারি আমরা যে ঝুঁকির উৎসগুলো কোথায়, কোন কোন উৎস মূলত ঝুঁকির ক্ষেত্রে আমরা চিহ্নিত করতে পারি। এখানে দুইটা পার্সপেক্টিভ আমাদের দেখতে হবে। প্রথমে একটা হচ্ছে বিনিয়োগকারীর পার্সপেক্টিভ আর একটা হচ্ছে কোম্পানির পার্সপেক্টিভ। কিছু কিছু ফ্যাক্ট আছে যেটা কোম্পানির জন্য ঝুঁকি, যে সকল কোম্পানিতে বিনিয়োগকারী বিনিয়োগ করবে তাদের জন্য ঝুঁকি। এটা হচ্ছে কোম্পানির পার্সপেক্টিভ থেকে ঝুঁকি। আর বিনিয়োগকারীর পার্সপেক্টিভ থেকে ঝুঁকি কোনটা? যেটা হচ্ছে বিনিয়োগকারীর জন্য ঝুঁকি, কোম্পানির জন্য ঝুঁকি হতেও পারে, নাও হতে পারে। তাহলে কোম্পানির জন্য যেটা ঝুঁকি সেটা হচ্ছে কোম্পানির পার্সপেক্টিভ থেকে ঝুঁকি, বিনিয়োগকারীর জন্য সেটা ঝুঁকি হতেও পারে, নাও হতে পারে। আবার বিনিয়োগকারীর পার্সপেক্টিভ থেকে ঝুঁকি কোনটা? বিনিয়োগকারীর জন্য সেটি ঝুঁকি, কিন্তু কোম্পানির জন্য ঝুঁকি হতেও পারে, নাও হতে পারে। আরেকটা পার্সপেক্টিভ আছে যে উভয় দিক বিবেচনা করে, কোম্পানির পার্সপেক্টিভ বিবেচনা করে এবং বিনিয়োগকারীর পার্সপেক্টিভ বিবেচনা করে, দুইটা পার্সপেক্টিভ বিবেচনা করে এমন কিছু ঝুঁকি যেটা বিনিয়োগকারীর জন্যও ঝুঁকি, কোম্পানির জন্যও ঝুঁকি। তিনটা ক্যাটাগরি আমরা টোটাল পেলাম। একটা হচ্ছে বিনিয়োগকারীর কোম্পানির পার্সপেক্টিভ থেকে ঝুঁকি, বিনিয়োগকারীর পার্সপেক্টিভ থেকে ঝুঁকি, আর একটা হচ্ছে বোথ অফ দ্য সাইড, অর্থাৎ বিনিয়োগকারী এবং কোম্পানির পার্সপেক্টিভ থেকে, দুটি পার্সপেক্টিভ থেকেই যখন ঝুঁকি হবে। তাহলে এবার দেখো, যদি আমরা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে প্রথমেই হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি, তাহলে ব্যবসায়িক ঝুঁকি বলতে আমরা কি বুঝি? ব্যবসা প্রতিষ্ঠান যদি তার স্বাভাবিক ব্যবসায়ের কার্যক্রম করতে না পারে বা করার যে অক্ষমতা রয়েছে সেটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ধরো যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশন আছে, প্রতি মাসে সে ধরো 10,000 পিস শার্ট সেল করে, উৎপাদন করে, সেল করে। এখন সে 10,000 পিস উৎপাদন যদি না করে 5,000 পিস উৎপাদন করতে পারে, তার ব্যবসা ফল করে, স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম করতে না পারে, বেতন দিতে না পারে, ম্যাটেরিয়ালস বা কাঁচামাল কিনতে না পারে, তখন সেটাকে আমরা বলবো ব্যবসায়িক ঝুঁকি। অর্থাৎ নির্দিষ্ট যে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের, সেই স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম যদি সে করতে না পারে, এটাকে বলা হবে ব্যবসায়িক ঝুঁকি। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা হলো আর্থিক ঝুঁকি। তাহলে কোম্পানির ফার্স্ট যেটা ঝুঁকি সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি বলতে আমরা কি বুঝি? যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যবসায়ের যে কার্যক্রম রয়েছে সেটি করার যে অক্ষমতা,
অর্থাৎ সেটি করতে পারবে না, সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। আরেকটা হচ্ছে কি ঝুঁকি? আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি বলতে কি বোঝায়? ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে লোন নেয়। এই লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ইন্টারেস্ট অ্যামাউন্ট যদি পেমেন্ট করার অক্ষমতা হয়, তাহলে সেটাকে আমরা বলবো ব্যবসায়িক ঝুঁকি। অর্থাৎ এক কথায় বলতে পারি ঋণ পরিশোধ করার যে অক্ষমতা, সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। তাহলে দুইটা ঝুঁকি আমরা দেখলাম, একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি অর্থাৎ স্বাভাবিক ব্যবসার কার্যক্রম করার অক্ষমতা, প্রোডাকশন অথবা বেতন বা স্যালারি এগুলো দেওয়ার অক্ষমতা। আর আরেকটা হলো কি আর্থিক ঝুঁকি অর্থাৎ ঋণ পরিশোধ করার অক্ষমতা। এবার আসো যদি আমরা বিনিয়োগকারীর পার্সপেক্টিভ থেকে দেখি যে ঝুঁকি কি। বিনিয়োগকারীর পার্সপেক্টিভ থেকে প্রথম যে ঝুঁকিটা সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশন বা সুদের হারের ঝুঁকি। এটা কিভাবে বিনিয়োগকারীর জন্য ঝুঁকি? ধরো যে একটা বিনিয়োগকারী বেক্সিমকো কোম্পানির শেয়ারে অথবা বন্ডে বিনিয়োগ করেছে, বিনিয়োগ করলো বন্ডে বিনিয়োগ করে সে আশা করেছে সেখান থেকে 14% ইন্টারেস্ট পাবে, 14%। এখন কোনো কারণে যদি 14% ইন্টারেস্ট না হয়ে বাজারের ইন্টারেস্ট রেট কমে যায়, হয়ে গেল 13% বা 12% বা 11%, তাহলে সেটা তার জন্য ঝুঁকি। অর্থাৎ ইন্টারেস্ট রেট যদি কমে যায়, তাহলে বিনিয়োগকারীর জন্য সেটা ঝুঁকি, কারণ সে বেশি পরিমাণে আর্ন করতে পারবে না। এখন দুইটা পার্সপেক্টিভ, যদি সে ঋণ গ্রহণ করে তখন ইন্টারেস্ট রেট কমে গেলে তার জন্য ভালো, কারণ সে কম ইন্টারেস্ট পে করতে হবে। আর যদি সে বিনিয়োগ করে, তার মানে হচ্ছে সে লোন প্রদান করেছে, অর্থাৎ সে বন্ড কিনেছে, তখন ইন্টারেস্ট রেট যত বেশি হবে তত তার জন্য ভালো। সো বিনিয়োগকারীকে যে বিনিয়োগ করেছে বা টাকা ধার দিয়েছে বা বন্ড কিনেছে, তাহলে যদি বন্ডের ইন্টারেস্ট রেট ফল করে তাহলে তার ইন্টারেস্ট বা ইনকাম ফল করবে, এটা তার জন্য ঝুঁকি। তাহলে ইন্টারেস্ট রেট ঝুঁকি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কার জন্য এটা ঝুঁকি? বিনিয়োগকারীর জন্য ঝুঁকি, কারণ বিনিয়োগ করেছে বা বন্ডে সে ইনভেস্টমেন্ট করেছে, যদি ইন্টারেস্ট রেট ফল করে তাহলে তার ইনকামও ফল করবে বা কমে যাবে। আর আরেকটা ঝুঁকি যেটা, সেটা হচ্ছে তোমার তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি বলতে আমরা কি বুঝি? তারল্য মানে ক্যাশ টাকা বা নগদ টাকা বা নগদ টাকার সমমান কোনো কিছু, সিকিউরিটি যেগুলোকে বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করা যায়। তাহলে এখন কি তারল্য ঝুঁকি বলতে কি বোঝায়? বিনিয়োগকারী একটা সিকিউরিটিজ বিক্রি করবে, একটা শেয়ার বিক্রি করবে, একটা বন্ড বিক্রি করবে, তাহলে বিক্রি করলে সে সেখান থেকে ক্যাশ টাকা পাবে, কিন্তু সে যদি দ্রুত সেটাকে বিক্রি করতে না পারে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছ থেকে যদি দ্রুত ভাঙিয়ে না নিতে না পারে, অর্থাৎ বাট্টা করতে না পারে, তাহলে এটা তার জন্য লিকুইডিটি ক্রাইসিস বা এইটা হচ্ছে তার জন্য তারল্য ঝুঁকি। নগদ টাকা, সে নগদ টাকা হাতে পাচ্ছে না অথবা নগদ টাকা পেতে তার জন্য বেশি সময় লাগছে। অর্থাৎ এই যে সিকিউরিটিসগুলো রয়েছে, আর্থিক সিকিউরিটিসগুলো রয়েছে, যত দ্রুত বিক্রি করতে পারবে তত সে নগদ টাকা হাতে পাবে, আর যত দেরিতে সে বিক্রি করতে পারবে তত তার নগদ টাকা হাতে পেতে সময় বেশি লাগবে। তাহলে সময় বেশি লাগা ভালো না কম লাগা? অবশ্যই কম লাগা ভালো। তাহলে তারল্য ঝুঁকি বলতে কি বোঝায় বিনিয়োগকারীর? যে আমি সিকিউরিটিজে বিনিয়োগ করলাম, আমি একজন বিনিয়োগকারী, এই সিকিউরিটিসটাকে দ্রুত বিক্রি করে যদি আমি নগদ টাকায় রূপান্তর করতে না পারি, তাহলে সেটাই আমার জন্য তারল্য ঝুঁকি। এবার যদি আমরা ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীর দুইটা পার্সপেক্টিভ বিবেচনা করি, প্রথমটাই হচ্ছে বিশেষ ঘটনার ঝুঁকি। বিশেষ কোনো ঘটনা যদি আমরা উদাহরণ দিই, ধরো যে স্ট্রাইক, হরতাল বা অবরোধ, এইগুলোর কারণে আর্থিক বাজারের সমস্যা হয়েছে, এটা কোম্পানির জন্যও ঝুঁকি, বিনিয়োগকারীর জন্যও ঝুঁকি। আবার যে কোনো একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে ধস নেমে গেছে, ধরো শেয়ার বাজারে ধস নেমে গেছে, এটা কোম্পানির জন্যও ঝুঁকি, বিনিয়োগকারীর জন্যও ঝুঁকি। কোম্পানিরও মার্কেট ফল করবে আর যে কিনেছে তার জন্য সমস্যা হবে। স্পেসিফিক আবার সরকারের কোনো পলিসি, এমন একটা পলিসি গ্রহণ করলো সরকার, কোম্পানির জন্যও ক্ষতি, বিনিয়োগকারীর জন্যও ক্ষতি হতে পারে। এইটাই হচ্ছে মূলত বিশেষ ঘটনার ঝুঁকি। বিশেষ কোনো ঘটনার কারণে যদি বিনিয়োগকারীও ক্ষতিগ্রস্ত হয় আবার কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা হলো বিশেষ ঘটনার ঝুঁকি। আর এটা হলো বিনিময় হারের ঝুঁকি। বিনিময় হার বলতে কি বুঝি? আমরা এর আগে অনেকবার বলেছি, বিনিময় হার বলতে কি বোঝায়? একটি দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে তুলনা করা, তুলনা করে, অর্থাৎ একটা দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রা কি পরিমাণ
এক্সচেঞ্জ হয়, কোন রেটে এক্সচেঞ্জ হয়। ফর এক্সাম্পল যদি ডলার হয় 85 টাকা, তাহলে $1 = 85 টাকা। তাহলে এই রেটটা ধরো যে আছে, এখন বর্তমানে আছে $1 = 85 টাকা। তার মানে আমাদের 85 টাকা = $1। তাহলে সেই হারটা, বিনিময় হারটা যদি আমাদের আরো কমে যায়, ফর এক্সাম্পল আমাদের এক্সপোর্ট যত বাড়বে তত আমাদের বিনিময় হার বাড়বে, অর্থাৎ ডলারের ভ্যালু তখন কমতে থাকবে, অর্থাৎ $1 = হয়ে যাবে, এর আগে ডলারের দাম ছিল 62, 65, 70, আর এখন ডলার আমাদের হয়ে গেছে 85 টাকা। তার মানে কি, আমাদের কিন্তু ইম্পোর্ট কমে গেছে, ইম্পোর্ট বেড়ে গেছে কিন্তু এক্সপোর্ট কমে গেছে। আমেরিকার সাথে আমাদের যে একটা সম্পর্ক ছিল, সেখানে কিন্তু আমেরিকার ডলার ছিল আগে কত, 61, 62, 65, এমনকি 70ও ছিল, এখন 85 টাকা। লেটেস্ট গতকালকে আমি দেখলাম 84 টাকা সামথিং বা 85 এরকম। তার মানে কি, আমেরিকার সাথে আমাদের বিজনেস রিলেশনের ক্ষেত্রে আমরা ফল করেছি, আমাদের ইম্পোর্ট স্যার হয়েছে। হ্যাঁ বলো। স্যার এখন তো স্যার এই লকডাউনের সময় কয়েকদিন পরে স্যার দেওয়া যাবো 200-300 টাকা স্যার হয়ে যাবো ডলার। এটা বলা যাচ্ছে না, এটা বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশের তো উৎপাদন বাড়ছে, ধরো যে ধানের উৎপাদন বাড়ছে, তারপর আরো বিভিন্ন সেক্টর, আবার গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা নতুন করে আবার উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে, তাতে দেখা গেল যে ডলারের দাম আরো কমতে পারে। এখন যদি আরো খারাপ পর্যায়ে যায় তাহলে খারাপ হবে, কিন্তু ভালো পর্যায়ে গেলে ভালো। যেমন বর্তমানে এই করোনা পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশের জিডিপি গ্রোথ কিন্তু সবচেয়ে ভালো এশিয়ার ভেতরে, 3.8, যেখানে চীনের হলো 1.9, এশিয়ান ইকোনমিক্সের রিপোর্ট অনুসারে। তার মানে এই যে তোমার বিভিন্ন সেক্টরে হয়তোবা বাংলাদেশ খারাপ করছে, কিন্তু জিডিপি গ্রোথ রেট এই করোনা পরিস্থিতিতে বাংলাদেশের ভালো। এবং ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের এখন বিজনেস সম্পর্ক যদি আমরা দেখি, আগে ছিল $1.25 = $1.30 ছিল, $1.30 = 1 রুপি। এখন কিন্তু একেবারে কাছাকাছি চলে গেছে। এখন এমন অবস্থা হয়েছে যে ইন্ডিয়ার সাথে আমাদের এমন অবস্থা যে $1 = 1.05 রুপি অথবা 110 রুপি। ইন্ডিয়ার সাথে কিন্তু আমাদের অবস্থা ভালো, যদিও ইউএস এর সাথে আমাদের অবস্থা খারাপ দেখে ডলারের করছে, কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের অবস্থা ভালো। এইটা হলো করোনা পরিস্থিতিতে ইন্ডিয়ার থেকে আমাদের ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে, ইকোনমিক গ্রোথ। স্যার সেদিন তো স্যার অর্থ সচিব বললো যে বাংলাদেশের নাকি স্যার এখন আর্থিক অবস্থা তেমন স্যার ভালো না, এখন নিচের দিকে নামতেছে। তাহলে স্যার সেই অনুযায়ী স্যার ভবিষ্যতে গিয়ে মানে ডলারের দাম আরো বাড়বে নাকি? কে বলছে? স্যার এই যে কয়েকদিন আগে স্যার অর্থ সচিব যে একটা কনফারেন্সে স্যার বললো যে বাংলাদেশের এর অবস্থা ভালো না, আর্থিক অবস্থা তেমন ডেভেলপ করতেছে না। আচ্ছা, এইটা ভালো না হয়তোবা একটা পার্সপেক্টিভে বলছে, হয়তোবা কোনো একটা সেক্টরের অবস্থা ভালো না, সেইটা আবার কয়েকটা সেক্টরের অবস্থা খারাপ, কয়েকটা সেক্টরের ভালো। যেমন এইটাকে তুমি ওইভাবে বলতে পারবে না যে ওভারঅল খারাপ, ওভারঅল ভালো, ওভারঅল ভালো। কারণ জিডিপি হচ্ছে এটাকে একটা দেশের মানে মেজার করে, আর্থিক অবস্থাকে মেজার করে। গ্রোথ মানে গ্রস জিডিপি, তোমার গ্রোস মানে ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি। তাহলে এই যে ডোমেস্টিক প্রোডাক্টের উপরে ভিত্তি করে জিডিপিটা নির্ণয় করা হয়, এবং এটা হচ্ছে ওই বছরের জন্য তার আর্থিক অবস্থা কতটুকু ভালো। তাহলে সেই ইকোনমিক্স রিপোর্ট, এশিয়ান ইকোনমিক্স রিপোর্ট অনুসারে বাংলাদেশের জিডিপি এটা। এখন কেউ যদি মন গড়া বলে যে ওভারঅল খারাপ, তাহলে সে বলতে পারে হয়তোবা সে স্পেসিফিক কোনো সেক্টরের কথা বলছে যে খারাপ। বুঝতে পেরেছো? তবে এই যে করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের অবস্থা খুব একটা খারাপ হয় নাই। ওভারঅল তো বিশ্বের অবস্থা খারাপই, কিন্তু অন্যান্য দেশের তুলনায় এশিয়ার খুব একটা খারাপ হয় নাই, ডেভেলপমেন্ট হওয়ার চেষ্টা করছে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই বিনিময় হার ঝুঁকিটা কি বুঝতে পারছো? বিনিময় হার হচ্ছে যত এক্সপোর্ট বাড়বে তত বিনিময় হার বাড়বে, তত ভালো। কিন্তু এক্সপোর্ট যদি কমে যায় তাহলে বিনিময় হার কমে যাবে, সেটা বিনিয়োগকারীর জন্য ঝুঁকি হবে, কোম্পানির জন্য ঝুঁকি হবে, কারণ দেশের জন্যই ঝুঁকি। দেশের জন্যই যেখানে খারাপ অবস্থা, সেখানে কোম্পানির জন্যও খারাপ, বিনিয়োগকারীর জন্যও খারাপ। কারণ যদি দেশের বিনিময় হার কম হয় তাহলে সবার জন্যই সেটা খারাপ হবে, ঝুঁকি হবে। আর আরেকটা হচ্ছে ক্রয় ক্ষমতার ঝুঁকি বা মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি যদি বেশি হয় কোনো দেশের ইকোনমিতে, তাহলে সেটা বিনিয়োগকারীর জন্য ক্ষতি, কোম্পানির জন্য ক্ষতি। আর মুদ্রাস্ফীতি মানে কি? দ্রব্যমূল্যের দাম ক্রমান্বয়ে বেড়ে যাওয়া, এটা হলো মুদ্রাস্ফীতি।
তাহলে মুদ্রাস্ফীতি যত বেশি হবে সেটা বিনিয়োগকারীর জন্য ক্ষতি হবে আর কোম্পানির জন্য ক্ষতি হবে এবং সেটা ঝুঁকি হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ঝুঁকি, কি কি উৎস থেকে আমরা ঝুঁকি পাই, অর্থাৎ এই উৎস মূলত ঝুঁকি। কার জন্য ঝুঁকি? কোনো কোনো ক্ষেত্রে কোম্পানির জন্য ঝুঁকি, কোনো কোনো ক্ষেত্রে বিনিয়োগকারীর জন্য ঝুঁকি, কোনো কোনো ক্ষেত্রে বোথ সাইডের জন্যই ঝুঁকি। এবার আসো যে ঝুঁকি পরিমাপ করব আমরা। এর আগে কখনো আমরা ঝুঁকি পরিমাপ করি নাই, কিন্তু ঝুঁকিকে এবার আমরা পরিমাপ করার জন্য কি কি পদ্ধতি ব্যবহার করি, পেজ নাম্বার 766-তে তোমরা দেখো ঝুঁকি পরিমাপের 3টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে আমরা সিগমা দ্বারা ইন্ডিকেট করি। সিগমা, এই যে সিগমা এর আগে আমরা করেছি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি। এটা হলো ঝুঁকি পরিমাপের একটি পদ্ধতি। এই পদ্ধতি বলতে কি বোঝায়? ধরো যে প্রতি বছরে আমি যে পরিমাণ মুনাফা অর্জন করতে চাচ্ছি, কোনো বছরে আমি 10% মুনাফা অর্জন করেছি, হ্যাঁ এটা হতে পারে, কোনো বছরে আমি 12% করেছি, কোনো বছরে আমি 13% করেছি, তাহলে সেটাকে গড় করব, যেটা সেটা হলো এক্স বার বা গড়। এই 3টা বছরের গড় যেটা সেটা হচ্ছে এক্স বার বা গড়। গড় পেলাম। এখন এই গড় মান আমাদের দেখতে হবে এই প্রত্যেকটা মানের থেকে গড়ের মান, ওই যে তোমরা পরিসংখ্যান যারা আছে জানো যে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ এই বছরের আমরা প্রথম বছরে 10%, তাহলে গড় মানের থেকে গড় যদি হয় এখানে 10 আর 12 কত হয়, 22 আর 13 কত হয়, এটাকে ধরলাম 22 আর 13 32, 35, এটাকে ধরলাম 14, তাহলে 36 হয়, 10 12 আর 14 কত হয়, 24 আর 10 22, 32 33 36, তাহলে 36 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 12। তাহলে এভারেজ হচ্ছে বা গড় হচ্ছে আমাদের 12। তাহলে প্রথমটা দেখো 10 গড়ের থেকে 2 কম, পরেরটা গড়ের সমান, পরেরটা গড়ের থেকে 4 বেশি। তাহলে এই হচ্ছে আমাদের গড় যে ব্যাপারটা। তাইলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডেভিয়েশন মানে পার্থক্য, ডেভিয়েশন মানে পার্থক্য। তাহলে এই যে 2% পার্থক্য, এখানে কোনো পার্থক্য নাই, এখানে 4% পার্থক্য, তাহলে এটাকে বলা হয় ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে আমার যে রিটার্ন আছে, প্রতি বছরের রিটার্নকে আমি গড় রিটার্ন থেকে বাদ দেব, বাদ দিয়ে তারপরে আমি ক্যালকুলেশন করে বের করব যে আমার ঝুঁকি কতটুকু হয়। বুঝতে পেরেছো বিষয়টা? কারণ আমরা জানি ঝুঁকি কি, আমি যেটা এক্সপেক্ট করেছি সেটার থেকে কম পাওয়ার সম্ভাবনা। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে গড় মানের থেকে প্রতি বছরের যে আন্তঃপ্রবাহ বা যে মুনাফা আছে সেটা গড় মুনাফা থেকে বাদ দিয়ে 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 যোগ করে বা সামেশন করে বের করতে হয়। তাহলে এইটা একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ঝুঁকি নির্ণয় করতে পারি। আর একটা পদ্ধতি হচ্ছে সম্ভাবনা বিন্যাস বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সম্ভাবনা বিন্যাস হচ্ছে কি, সম্ভাবনাও দেয়া থাকবে। ধরো যে 10% অর্জন করার সম্ভাবনা হচ্ছে 0.50, আবার 12% অর্জন করার সম্ভাবনা 0.40, তাহলে 14% অর্জন করার সম্ভাবনা থাকবে কত, 0.10, কারণ সম্ভাবনার সর্বোচ্চ মান 1। তোমরা জানো যারা স্ট্যাটিস্টিক্স পড়ছো, সম্ভাবনার সর্বোচ্চ মান 1 বা 100%। তাহলে এখানে যদি হয় 10% অর্জন করার সম্ভাবনা 50% বা 0.5, আর 12% অর্জন করার সম্ভাবনা 0.40, আর বাকি আছে 0.10, তাহলে 14% অর্জন করার সম্ভাবনা 0.10। তাহলে যদি বলি আমরা গড় রিটার্ন কত, তাহলে এই যে এইটা, এই যে 10% ইন্টু 0.50 গুণ দিলাম, প্লাস 12% ইন্টু 0.40 গুণ দিলাম, প্লাস 14% ইন্টু 0.10 গুণ দিলাম, এরপরে সবগুলোকে যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমার রিটার্ন। এইটার উপরে এখন এই যে প্রবাবিলিটিটা আছে এটাকে আমরা বলি পি। এই প্রবাবিলিটিটাকে যখন রিটার্নের সাথে অ্যাড করে যোগ বিয়োগ করে বা গুণ করে আমরা যখন এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ঝুঁকি বের করব, সেটাকে বলা হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মেথড, যেই মেথড অনুসারে আমরা ঝুঁকি নির্ণয় করতে পারি। অঙ্ক করতে গেলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তাহলে প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড, হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি মেথড, যেখানে প্রবাবিলিটি থাকবে না। পরের পদ্ধতি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মেথড, যেখানে প্রবাবিলিটি থাকবে।
আর পরেরটা হচ্ছে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক মানে হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, ভেরিয়েন্স মানে পার্থক্য। এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স মাধ্যমে হচ্ছে কি যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই দুইটা পদ্ধতিতে যখন আমরা ডিসিশন নিতে পারবো না যে আমরা বিনিয়োগ করব কি করব না, তখন থার্ড যে অপশন আছে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, যেই পদ্ধতি ব্যবহার করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো whether we will invest in this project or not। কখন, ধরো একটা উদাহরণ দেই, ধরো যে প্রকল্প আছে একটা এ প্রকল্পের রিটার্ন আছে 10%, আর রিস্ক বা ঝুঁকি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে ধরো 12%। ধরো এটা হলো প্রকল্প এর, এটা হলো প্রকল্প বি। এখন ধরো আমরা যদি দুইটাই প্রকল্প এ, এটা হচ্ছে আমার রিটার্ন বা এক্স বার, আর এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ঝুঁকি। আবার বি প্রকল্প যখন আমরা নেব, বি প্রকল্পের যদি একটা হয় ধরো 8% হচ্ছে আমার রিটার্ন, আর রিস্ক বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে আমার 10%। এখন আমি কোনটা নেব, আমি কিন্তু বোঝার কোনো সুযোগ নাই। এইটাও ধরো যে রিটার্ন কম ঝুঁকি বেশি, আবার এইটাও রিটার্ন কম ঝুঁকি বেশি, দুইটার ক্ষেত্রেই একই রকম একটা হলো, কিন্তু আমি এখন বুঝতে পারবো না যে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করলাম, আমি গড় রিটার্ন নির্ণয় করলাম, প্রবাবিলিটির মাধ্যমেও দেখলাম যে দুইটা প্রকল্পেরই ঝুঁকি বেশি, দুইটা প্রকল্পেরই রিটার্ন কম। তাহলে আমি এখন বলতে পারবো না যে কোন প্রকল্পে ইনভেস্টমেন্ট করব। ওই ক্ষেত্রে আমাকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা সিভি বের করতে হবে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা সিভি তখন আমার বের করতে হবে, সেটা হচ্ছে তৃতীয় পদ্ধতি। অর্থাৎ তিনটা পদ্ধতির মধ্যে তৃতীয় পদ্ধতি আমরা কখন বের করব, যখন দেখব যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পদ্ধতি বা মেথডেও আমরা বের করতে পারবো না, আবার যখন দেখব যে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মেথডেও আমাদের পক্ষে ডিসিশন নেওয়া সম্ভব না, তখন আমরা থার্ড অপশন হিসাবে যেটার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেব সেটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা সিভি পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে আমরা ঝুঁকি নির্ণয় করি। এবার আসো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা কোন পদ্ধতি, আদর্শ বিচ্যুতি পদ্ধতি। ফার্স্ট আমরা যে পদ্ধতিটা দেখব সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি পদ্ধতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে আমরা নির্ণয় করি যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেয়া থাকবে না। ফার্স্ট মেথড, ওই যে ফর্মুলাটা আছে দেখো পেজ নাম্বার 766, যে ফর্মুলাটা আছে সিগমা ইকুয়াল টু রুট ওভার দেয়া আছে। তাহলে এখানে সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ, এইটাকে আমরা বলতে পারি এআই, আর আইও বলতে পারি, আবার এআইও বলতে পারি। তাহলে আমরা বলবো আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এটা আমরা ছোট হাতের লিখলে ভালো হয়, বড় হাতের লিখলেও সমস্যা না, তারপর আমরা লিখি এন মাইনাস ওয়ান। তাহলে এখানে এই সামেশন হচ্ছে, এখানে কি যাবে, আই ইকুয়াল টু 1 to n, এটা লিখলেও চলে না লিখলেও চলে, এটা তোমরা স্ট্যাটিস্টিক্সে লেখো। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলা হচ্ছে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু পুরোটার উপরে রুট ওভার, তারপরে কি হবে সামেশন মানে যোগ ইকুয়াল টু আর আই মানে প্রতি বছরের রিটার্ন মাইনাস আর বার মানে গড় রিটার্ন ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। যত বছর দেয়া থাকবে তত বছর থেকে এক বছর বাদ যাবে। এক বছর বাদ যাওয়ার কারণ হচ্ছে কি, রিটার্নের ক্ষেত্রে আমাদের প্রতি বছরের গণনা করা হবে না, এক বছর কম, কারণ স্বভাবত ধরে নিতে হবে আমরা রিটার্ন শেষে পাচ্ছি, এই কারণে আমাদের এক বছর বাদ যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমাদের যখন ফর্মুলা, যখন প্রবাবিলিটি দেয়া থাকবে না, যখন প্রবাবিলিটি দেয়া থাকবে না, কিন্তু যদি প্রবাবিলিটি দেয়া থাকে তখন আমরা কিভাবে সিগমা বের করব, এটার ফর্মুলা দেখো এখানে, এই যে এইভাবে সামেশন অফ আর আই মাইনাস আর বার এখানে হোল স্কোয়ার, এইটা তখন এইটা আবার আই ইকুয়াল টু 1 to n, এটা দিলেও চলে না দিলেও চলে, স্ট্যাটিস্টিক্সে আমরা দিই। আর এখানে হবে ইনটু পিআই, ইনটু পিআই, ইনটু পিআই হবে। আর এখানে নিচের এই যে n মাইনাস ওয়ান থাকবে না, কারণ এটা হলো এক বছরের জন্যই আমরা ক্যালকুলেশন করছি তো, আর প্রবাবিলিটি দেয়া থাকলে সচরাচর এক বছরেরটাই দেয়া থাকে, তখন আর n দেয়া থাকে না, n দরকার হয় না, এই কারণে আমাদের নিচে n মাইনাস ওয়ান দরকার নাই। আর প্রবাবিলিটি দেওয়ার কারণে আমাদের এইটা ইনটু পিআই হয়ে যাবে, কিন্তু শেষে কোনো ওই যে নিচে কোনো n মাইনাস ওয়ান হবে না,
এই দুইটা ফর্মুলা মুখস্থ করে ফেলো। তাহলে এইটাকে যখন স্কোয়ার করি এটাকে বলা হয় হলো ভেদাঙ্ক। এইটাকে যদি স্কোয়ার করা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যখন স্কোয়ার করা হয় সেটা হলো ভেদাঙ্ক, আর এটাকে রুট ওভার দিয়ে কাটাকাটি করলে তখন হয়ে যায় হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে যদি বলা হয় ভেদাঙ্ক কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যখন আমরা স্কোয়ার করব তখনই সেটা ভেদাঙ্ক, আর ভেদাঙ্ককে যখন আমরা স্কোয়ারটা তুলে ফেলবো তখন সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই যে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, এটা হলো সম্ভাবনা যখন দেয়া থাকবে না, যখন সম্ভাবনা দেয়া থাকবে না, আর এটা হচ্ছে যখন সম্ভাবনা দেয়া থাকবে। একই রকমই আছে, দেখো RI মাইনাস R বার হোল স্কোয়ার, উপরের পুরাটাই এক, নিচে n-1, আর এখানে হচ্ছে নিচে কোনো কিছুই হবে না, কিন্তু শেষে ইনটু PI আছে। আশা করি বুঝতে পেরেছো। এই ফর্মুলা দুইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? থাকলে তাড়াতাড়ি বলো। আছে? হ্যাঁ বলো, কারো কোনো সমস্যা আছে ফর্মুলা নিয়ে? স্যার কোনটা কোন সময়? প্রথম ফর্মুলা যেটা দেখালাম এটা হলো যখন সম্ভাবনা দেয়া থাকবে না, যখন সম্ভাবনা দেয়া থাকবে না, আর অঙ্কের ভিতরে যখন সম্ভাবনা দেয়া থাকবে তখন হলো এই ফর্মুলা। ক্লিয়ার? ওইটা অঙ্ক দেখলেই বুঝতে পারবা। এবার একটা উদাহরণ আমরা দেখি, তাহলে খুব, উদাহরণ 4টা দেখো, উদাহরণ 4 খুবই সহজ একটা উদাহরণ। দেখো উদাহরণ 4 পেজ নম্বর 767। দেখো এখানে বলা আছে যে নিচে একটি প্রকল্পের 2010 হতে 2013 সাল পর্যন্ত আয়ের হার দেয়া হলো। 2010 থেকে 13 আয়ের হার দেয়া আছে। আয়ের হার 2010-এ আছে 20% আয়ের হার, 11-তে 5%, 12-তে -5%, মানে হচ্ছে নেগেটিভ হয়েছে, 13-তে 16%। গড় আয়ের হার নির্ণয় করো। খুবই সহজ। আর বার আমরা কিভাবে নির্ণয় করব? সামেশন অফ R ডিভাইডেড বাই n। আর বারের নির্ণয় করব কিভাবে? আর বার মানে গড় কিভাবে বের করব আমরা? সামেশন অফ কি? R ডিভাইডেড বাই n। RI যেগুলো আছে এগুলোর সামেশন করে ডিভাইডেড বাই n দিয়ে দেব। তাহলে এইটা গেল। তাহলে আমরা গড় বের করে ফেললাম 9%। এখন যদি আদর্শ বিচ্যুতি বের করি ওই যে ফর্মুলা ব্যবহার করব, RI মাইনাস R বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n-1। তাহলে RI প্রথম বছরের RI হলো 20, প্রথম বছরের RI কত? 20%, মাইনাস গড় হচ্ছে 9, তাহলে স্কোয়ার করে দিলাম, প্লাস দ্বিতীয় বছরের RI হচ্ছে কত পার্সেন্ট? 5%, 5 - 9 হোল স্কয়ার, প্লাস পরের বছর হচ্ছে -5, মাইনাস 9 হোল স্কয়ার, প্লাস 16 - 9 হোল স্কয়ার, নিচে হলো 4 - 1, 4 বছর, 10 থেকে 13 4 বছর, এখান থেকে 1 বছর মাইনাস করে দিলাম। তাহলে আমি ক্যালকুলেশন করে পেয়ে গেলাম আমার 11.28%। এটা হচ্ছে আমার ঝুঁকি। এবার দেখো দুইটা প্রকল্পের ক্ষেত্রে যেই প্রকল্পের ঝুঁকি বেশি হবে, ধরো দুইটা প্রকল্পের ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব যে আমরা প্রকল্পতে বিনিয়োগ করব কি করব না? খুবই সহজ ব্যাপার। ধরো এই যে প্রকল্প A, প্রকল্প B, প্রকল্প এর ক্ষেত্রে আমি দেখলাম আমার রিটার্ন বের হয়েছে 10%, আর রিস্ক বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়েছে আমার ধরো 8%। এইটা প্রকল্প A। আবার প্রকল্প B এর ক্ষেত্রে আমার রিটার্ন বের হয়েছে 10%, আর রিস্ক বের হয়েছে আমার 9%। তাহলে আমি প্রকল্প কোনটা নেব? অবশ্যই প্রকল্প A নেব, কারণ দুইটারই রিটার্ন সমান আছে কিন্তু একটার রিস্ক কম। আবার যদি উল্টা হতো, এখানে রিটার্ন বেশি রিস্ক কম, যেই প্রকল্পের রিটার্ন বেশি থাকবে এবং রিস্ক কম থাকবে সেটাই আমরা নেব। তাহলে এখানে দেখো অবশ্যই যে কোনো একটা বিষয় সমান হতে হবে, হয় রিস্ক দুইটা সমান হবে আর রিটার্ন কম বেশি থাকবে, অথবা রিটার্ন দুইটার সমান থাকবে রিস্ক কম বেশি থাকবে। যেভাবেই হোক আমরা সিদ্ধান্ত নিতে পারবো। যদি দুইটার রিস্ক সমান থাকে তাহলে যেটার রিটার্ন বেশি সেটা নেব, আর যেটার রিটার্ন যদি সমান থাকে তাহলে যেটার রিস্ক কম সেটা নেব। এই হচ্ছে আমাদের সিদ্ধান্তের ক্রাইটেরিয়া। এরপরে সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, পরের পেজে যে দেখো ওখানে এগুলোর তোমাদের হোমওয়ার্ক থাকবে। উদাহরণ 5টা দেখবা। উদাহরণ 5 দেখে আমাদের উদাহরণ 5টা তোমরা দেখে কিভাবে প্রবাবিলিটির মাধ্যমে আমরা রিটার্ন ক্যালকুলেশন করি এবং কিভাবে রিস্ক ক্যালকুলেশন করি। প্রবাবিলিটির রিটার্ন ক্যালকুলেশনের ফর্মুলাটা দেখো পেজ নাম্বার 770 এর প্রথমেই দেখো দেয়া আছে R বার ইকুয়াল টু RI ইন্টু PI। RI ইন্টু PI। RI মানে হচ্ছে রিটার্ন,
তাহলে এটা যদি আমরা এইভাবে দেখি, পেজ নাম্বার 768 দেখো, 768 তিনটি সিচুয়েশন দেয়া আছে। একটা হচ্ছে সম্ভাবনা 0.25, একটা হচ্ছে 13%। ভালো অবস্থায়, স্বাভাবিক অবস্থায় 0.50, 15% সম্ভব রিটার্ন। তার মন্দ অবস্থায় হচ্ছে 0.25%, মানে 0.25 মানে 25%। সম্ভাবনা হচ্ছে কত? 17% হওয়ার। তাহলে রিটার্ন ক্যালকুলেশন করবো কিভাবে? 0.25 ইন্টু 13 প্লাস 0.50 ইন্টু 15 প্লাস 0.25 ইন্টু 17 যোগ করলে আমরা পেয়ে যাব রিটার্ন। রিটার্ন আর রিস্ক ক্যালকুলেশন করবো হচ্ছে ওই সেকেন্ড ফর্মুলা ব্যবহার করে। এগুলো হোমওয়ার্ক থাকবে। তাহলে তোমাদের যে হোমওয়ার্ক থাকবে, পেজ নাম্বার এই যে 772 আছে, এই উদাহরণ 7, তারপরে হচ্ছে উদাহরণ 6, এগুলা দেখবা। আর এখানে কর্মপত্র যে 774 পেজে আছে, এখানে এখনো পর্যন্ত হোমওয়ার্ক তোমরা দেখতে ভালো করে বুঝতে পারবে না এটা, কারণ আমাদের সিভি বের করতে হবে। আগামী ক্লাসের পরে হোমওয়ার্ক দেবো, আগে উদাহরণগুলো ভালো করে দেখো যে বুঝতে পারছো কিনা। এখন বলো যে এই পর্যন্ত যতটুকু পড়ানো হলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের সময় আর 2 মিনিট আছে। আমরা দুইটা বিষয় দেখলাম। আমরা দেখলাম যে সম্ভাবনা দেয়া থাকলে কিভাবে আমরা মানে রিটার্ন ক্যালকুলেশন করি, কিভাবে রিস্ক ক্যালকুলেশন করি। আবার সম্ভাবনা দেয়া না থাকলে আমরা কিভাবে করি, এবং দেয়া থাকলে কিভাবে করি। দেয়া থাকলে আমরা কি করব, আর দেয়া না থাকলে কি করব, এই 2-4 ভাবে আমরা বের করতে পারি। হ্যাঁ বলো, কারো কোনো প্রশ্ন আছে? কি ব্যাপার বাঁধন, তোমার কোনো প্রশ্ন নাই? বাঁধন, স্যার বলছি। এই অতনুর কোনো প্রশ্ন আছে? অতনু, না স্যার। ক্লিয়ারলি বুঝতে পারছো যে কিভাবে সম্ভাবনা দেয়া থাকলে আমরা রিটার্ন ক্যালকুলেশন করতে পারি এবং রিস্ক ক্যালকুলেশন করতে পারি, এবং সম্ভাবনা দেয়া না থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে পারি? দুইটা পদ্ধতি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, উদাহরণ আরেকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে স্যার। হ্যাঁ, বাসায় বসে এই উদাহরণগুলো আপাতত দেখো। এরপরে আমরা আগামী ক্লাসে সিভিটা যখন করব, তিনটা একসাথে করার পরে আমরা ম্যাথে যাব, তখন আমাদের জন্য সুবিধা হবে। এখন হোমওয়ার্ক করতে পারবে না, কারণ সিভিটা এখনো হয় নাই। হ্যাঁ ঠিক স্যার। আছে, ওকে। তাহলে এই হোমওয়ার্ক যে উদাহরণগুলো আছে, এগুলো হোমওয়ার্ক থাকবে, বাসায় করতে থাকো। আগামী ক্লাসে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করলাম তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ ওকে, স্যার। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।